আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ। আজকে আমরা জেনে নিব যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা সংক্ষেপে ভিএসডি বলতে কি বোঝায় এবং এটির চিকিৎসা কী। ভিএসডি হচ্ছে এএসডির মতোই একটি ছিদ্র, যেটি দুইটি নিলয়ের মাঝখানে থাকে। একটি নিলয় থাকে ডান দিকে, আরেকটি নিলয় থাকে বাম দিকে। ডান নিলয়ে থাকে হচ্ছে দূষিত রক্ত, বাম নিলয়ে বিশুদ্ধ রক্ত, এবং এই নিলয়গুলিকে ইংরেজিতে বলা হয় ভেন্ট্রিকেল। তাহলে ভেন্ট্রিকেল দুইটার মাঝখানে কিন্তু একটি পর্দা থাকে, যেটির মাধ্যমে দূষিত এবং বিশুদ্ধ রক্তগুলি পৃথক থাকে। তো এই পর্দাটির নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। অনেক সময় বিভিন্ন কারণে মায়ের পেটের ভিতরে এই পর্দাটির গঠন সম্পূর্ণ হয় না। দেখা যায় যে কোনো কোনো জায়গাতে ছিদ্র থেকে যায়, অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়, যেটাকে আমরা ছিদ্র বলি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলি। এটা হচ্ছে এই পর্দাটির মধ্যে একটা ডিফেক্ট। এখন এই যে ভিএসডি, এটি কিন্তু অনেক রকমের হতে পারে। এই ভিএসডি পর্দাটি আপনারা ছবিতে দেখবেন যে এটি অনেক লম্বা একটা জায়গা, দুইটা নিলয়ের মধ্যে একটি বড় জায়গা, এবং এইটা একটা কমপ্লিকেটেড একটা শেপ। এটা কিছুটা ওয়াইয়ের মতো থাকে, এরকম থাকে, নিচের দিকে এরকম জোড়া লাগানো, উপরের দিকে এরকম। তো এই যে নিচের দিকের পার্টটা, সেটা হচ্ছে মাস্কুলার পার্ট। এইদিকে আউটলেট পার্ট থাকে, ইনলেট পার্ট থাকে। তো এই ছিদ্রটি যে কোনো একটি জায়গার মধ্যে হতে পারে, ইনলেট পার্টে হতে পারে, আউটলেট পার্টে হতে পারে। আবার এই পর্দাটি আরেকভাবেও ভাগ করা যায়, একটা হচ্ছে যে একটা পর্দা ভাগ আর আরেকটা হচ্ছে কি মাংসের ভাগ। তাহলে পর্দার ভাগ যেটি, সেটি উপরের ছোট্ট একটি অংশ, যেটিকে বলা হয় পেরিমেমব্রেনাস পার্ট, আর নিচে যে বড় অংশটি, সেটির নাম হচ্ছে মাস্কুলার পার্ট। তাহলে এই যে পর্দার ভাগ যেটা মেমব্রেনাস, সেখানে যখন কোনো ছিদ্র হয় তখন আমরা এটাকে বলি পেরিমেমব্রেনাস ভিএসডি। আর মাংসের ভিতরে যখন কোনো ছিদ্র হয় তখন আমরা বলি এটাকে মাস্কুলার ভিএসডি। আবার এই নিলয় থেকে বের হওয়ার রাস্তা আছে, যেমন ডানের যে নিলয়, সেটি থেকে দূষিত রক্ত বের হওয়ার রাস্তা হচ্ছে কি ফুসফুসের রক্তনালী, আর বামের যে নিলয়, সেটি থেকে বিশুদ্ধ রক্ত বের হওয়ার রাস্তাটি হচ্ছে মহাধমনী বা এওটা। তো অনেক সময় ছিদ্রগুলি সেই মহাধমনী অথবা ফুসফুসের ধমনী ঠিক নিচে অবস্থান করে, সেটিকে বলা হয় আউটলেট ভিএসডি অথবা ডাবলি কমিটেড ভিএসডি। আবার কিছু কিছু ভিএসডি আছে একদম তার যে ট্রাইকাসপিড ভাল্ব বা মাইট্রাল ভাল্ব, যেগুলি হচ্ছে অলিন্দ থেকে নিলয়ে আসার রাস্তা, যে ভাল্বটি বা যে দরজাটি ঠিক সেইখানের মধ্যে থাকে, সেটিকে তখন বলা হয় ইনলেট টাইপ অফ ভিএসডি। তো এই যে এত ধরনের ছিদ্র আছে, এই ছিদ্রগুলোর মধ্যে ইনলেট ভিএসডি বা আউটলেট ভিএসডি, ডাবলি কমিটেড ভিএসডি, এই সমস্তগুলি কোনোদিনও ভালো হয় না। এগুলিকে অপারেশনের মাধ্যমে ভালো করতে হয়। কিন্তু পেরিমেমব্রেনাস ভিএসডি কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়ে যায় স্পন্টেনিয়াসলি, এবং মাস্কুলার ভিএসডিও অনেক ক্ষেত্রেই স্পন্টেনিয়াসলি কিওর হয়ে যায়। আমরা তাদেরকে হয়তো যদি বেশি বড় ছিদ্র হয়, সেক্ষেত্রে আমরা যাতে হার্ট ফেলিওর না হয়, পালমোনারি হাইপারটেনশন না হয়, সেজন্য আমরা কিছু মেডিসিন দিয়ে রাখি। এবং এই মেডিসিনের কাভারে দেখা যায় যে তারা যখন বড় হতে থাকে, ওজন বাড়তে থাকে, তখন এই ছিদ্রগুলি ক্রমাগতভাবে ছোট হতে হতে এক পর্যায়ে অনেকেরই ছিদ্র পুরাই বন্ধ হয়ে যায়। তো এখন এই ভিএসডি ছিদ্রগুলির চিকিৎসা কী? এই ভিএসডি ছিদ্রের চিকিৎসা নির্ভর করে এটা কত বড় সেটার উপরে। এটা বড় কত তার উপরে নির্ভর করে। এটাকে আমরা আবার 3 প্রকারে ভাগ করি। একটা হচ্ছে ছোট, আরেকটা হচ্ছে মাঝারি, আরেকটা হচ্ছে বড়। যেগুলি ছোট সেগুলি সাধারণত তেমন কোনো ঔষধ লাগে না, অথবা অল্প কোনো ঔষধ দিলেও আমরা দিয়ে থাকতে পারি। এগুলি দেখা যায় যে ভালো জায়গায় থাকলে, পেরিমেমব্রেনাস এবং মাস্কুলার জায়গায় থাকলে এগুলি ভালো হয়ে যায়। মাঝারিগুলোও পেরিমেমব্রেনাস, মাস্কুলার এই সমস্ত জায়গায় থাকলে অনেক সময় ভালো হয়ে যায়। কিন্তু এই ছোট অথবা মাঝারি যাই হোক না কেন, সেগুলি যদি আউটলেট জায়গায় থাকে বা ইনলেট জায়গায় থাকে, ডাবলি কমিটেড থাকে, তাহলে কিন্তু এগুলি যত ছোটই হোক না কেন সেগুলি কখনো ভালো হয় না। সেগুলিকে ছোট হলেও পরবর্তীতে অপারেশনের মাধ্যমে এদেরকে সারাতে হয়। আর যদি কোনো ছিদ্র বড় হয়, তাহলে এটা যে কোনো জায়গায় থাকুক না কেন, এটা পেরিমেমব্রেনাসেই থাকুক, মাসুলের মধ্যেই থাকুক, আউটলেটে থাকুক, ইনলেটে থাকুক, যে কোনো জায়গায় থাকুক, এটি খুবই ক্ষতি করে বাচ্চার। কি হয়, এই ছিদ্রপথে বাম অলিন্দ থেকে রক্তগুলি
বাম নিলয় থেকে রক্তগুলি ডান নিলয়ে চলে আসে। ফলে কি হয়, ডান নিলয়ের উপরে অনেক বেশি প্রেশার তৈরি হয় এবং সেই রক্তগুলি আবার সাথে সাথে ফুসফুসের ভিতরে ঢুকে পড়ে। ফুসফুসে অনেক বেশি প্রেশার তৈরি হয়, রক্তের স্রোত তৈরি হয় এবং দেখা যায় যে ফুসফুসের মধ্যে অনেক প্রেশার বেড়ে যায়, যেটাকে আমরা বলি পালমোনারি হাইপারটেনশন। ফুসফুস থেকে আবার এই রক্তগুলি ডান হার্টের বাম পাশে ফেরত আসে, তখন দেখা যাবে বাম পাশের চেম্বারগুলিও বড় হয় যায়। আমরা দেখি যে বাম অলিন্দ এবং বাম নিলয় দুইটাই সাইজে অনেক বড় হয়ে যায় এবং অনেক বাচ্চার মধ্যে হার্ট ফেলিওরও ডেভেলপ করে। তো এখন এই যে কমপ্লিকেশনগুলি, এগুলি বেশিরভাগই হচ্ছে বড় ছিদ্র হলে হয়। সুতরাং বড় ছিদ্রের চিকিৎসা অন্যান্যগুলোর চেয়ে কিছুটা আলাদা। দেখা যায় যে খুব অল্প বয়সেই বাচ্চারা কমপ্লিকেশনের মধ্যে পড়ে যায়। দেখা যায় 2 মাস 3 মাসের বাচ্চা বা 1 মাস বয়সের বাচ্চা, তাদেরও দেখা যায় যে তাদের সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন অথবা তাদের হার্ট ফেলিওর। তখন আমরা তাদেরকে চেষ্টা করি যে ম্যাক্সিমাম অ্যান্টি ফেলিওর ম্যানেজমেন্ট দিয়ে কোনো রকমে তাদেরকে একটু বড় করা যায় কি না। এই সমস্ত বাচ্চাদের মেইন প্রবলেমটা কি হয়, হার্ট ফেলিওরের যে লক্ষণগুলি তাদের মধ্যে দেখা যায় একদম ছোট বাচ্চাদের মধ্যে, যে তারা দুধ খেতে পারে না, তারা অল্প একটু দুধ খেলেই হাঁপিয়ে ওঠে, টায়ার্ড হয়ে যায়, ব্রেস্ট ফিডিং করতে পারে না। তারা এক টান 2 টান খাওয়ার পরে দেখা যায় যে তারা রেস্ট নিতে হয় তাদেরকে, তারপরে আবার তার ক্ষুধা থাকে, তখন সে কান্না করে আবার খেতে চায়। তো এইভাবে শাক পজ শাক সাইকেল বলে এটাকে। এই কারণে বাচ্চাগুলি তাদের মধ্যে পুষ্টির অভাব দেখা দেয়। পুষ্টির অভাবের মধ্যে আবার দেখা যায় তাদেরকে অনেক ওভারওয়ার্ক করতে হয়, কি অনেক বেশি শ্বাস প্রশ্বাসের গতি থাকে, তাদের অনেক বেশি হার্টের গতি থাকে। সুতরাং হার্টের মধ্যে প্রচুর এনার্জি ক্ষয় হয় যেহেতু সে বেশি বেশি কাজ করে। আবার ফুসফুসের মাধ্যমে যখন অনেক বেশি দ্রুত শ্বাস প্রশ্বাস নেয় তখন তার অনেক বেশি এনার্জি লস হয়। সুতরাং একদিকে সে খেতে পারছে না ঠিকমতো, তার নিউট্রিশন ডেফিসিয়েন্সি আছে, অ্যাট দ্য সেম টাইম তার ক্যালোরি লস হচ্ছে অনেক বেশি। সুতরাং তার ইনটেকটা কম আর তার যে খরচটা হচ্ছে বেশি। তার ইনকাম যেটা করছে খাওয়ার থেকে শরীরের জন্য, সেই শরীরের বৃদ্ধির জন্য, গঠনের জন্য, সেই ইনকামের তুলনায় তার যে লসটা হচ্ছে বা ব্যয়টা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে বেশি। সুতরাং এই সমস্ত বাচ্চারা কখনোই ওজনে বৃদ্ধি হয় না, তাদের ওজন খুবই কম বাড়ে। দেখা যায় 2 কেজি তো 2 কেজি আছে, 3 কেজি তো 3 কেজি আছে, আর বাড়তে চাচ্ছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে মাঝে মাঝে তাদের যখন নিউমোনিয়া হয়, এই সমস্ত বাচ্চাদের যেহেতু ফুসফুসে রক্ত চলাচল বেশি, ফুসফুস স্বেচ্ছিত অবস্থায় থাকে, তাদের খুব বেশি নিউমোনিয়া হয়। তো যখন একটা নিউমোনিয়া হয় তখন এটা একটা রোগ, এই রোগে আক্রান্ত হলে তাদের ওজন আরও বেশি কমে যায়, তখন তারা আরও বেশি খেতে পারে না, তারা স্যালাইনের উপরে থাকে, হাসপাতালে ভর্তি হয় এবং অ্যান্টিবায়োটিক পায়। সুতরাং দেখা যায় যে তাদের ওজন যাও বা ছিল তাও আরও একটু কমে যায়। সুতরাং এই সমস্ত বাচ্চাদের সমস্যা কি, তাদের হার্ট ফেলিওরের কারণে একটা সমস্যা হচ্ছে, নিউমোনিয়ার কারণে সমস্যা হচ্ছে, খেতে না পারার কারণে সমস্যা হচ্ছে এবং বারবার তাদের চেস্টের মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের সমস্যা যে সমস্ত বড় ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করা বাচ্চা আছে তাদের মধ্যে থাকে। সুতরাং তাদেরকে আমরা আর বেশি দিন অপেক্ষা করতে পারি না, খুব কম বয়সেই তাদেরকে সার্জারি করে ফেলতে হয়। অনেক বাচ্চা আছে 3 মাসের মধ্যে তাদেরকে আমরা বলি যে সার্জারি করে ফেলতে, না হলে কি হয়, না হলে তাদের কমপ্লিকেশন দেখা দেয় যে ফুসফুসের প্রেশার এত বেশি বেড়ে যায় যে তাদের রক্ত তখন বাম অলিন্দ থেকে ডান অলিন্দতে না এসে ডান অলিন্দ থেকে বাম অলিন্দে চলে যায়, কারণ ডান অলিন্দে অতিরিক্ত প্রেশার তৈরি হয় এবং এইটা হয় একটা কমপ্লিকেশন। এটাকে আমরা বলি আইজেনমেঙ্গার টাইপ অফ চেঞ্জ। এইটা যদি কারো হয়ে যায় তাহলে দেখা যাবে তার আর অপারেশনও করা যাবে না। সুতরাং তখন আমরা করি কি, খুব দ্রুত তাদেরকে সার্জনদের কাছে রেফার করি যাতে করে তারা অপারেশন করে দ্রুত এই ভিএইচডি রোগটিকে সারিয়ে দেয়। কিন্তু কিছু কিছু বাচ্চা আছে অত সিভিয়ার ধরনের সিমটম না, হয়তো বা কিছু শ্বাসকষ্ট, কিছু হার্ট ফেলিওর আছে, ওষুধ দিয়ে তাদেরকে কিছুটা বড় করা যায় এবং সেই বড় করার সুযোগে আমরা এই সুযোগটাও নিতে পারি যে হয়তো বা কারো কারো ছিদ্রের সাইজটা আরও ছোট হয়ে আসে। তখন দেখা যায় যে হ্যাঁ, তাদের আরও ছোট হয়ে আসলে তখন আমরা ডিভাইসের মাধ্যমে অনেকগুলি ছিদ্রই বন্ধ করে দিতে পারি। তাহলে এই যে ছিদ্র ভিএইচডি, এটা বন্ধ করার প্রয়োজন কার কার, এটা যদি আমরা বুঝি তাহলে বুঝবো যে খুব ছোট বয়সেও কিছু কিছু বাচ্চার বন্ধ করতে হবে যারা খুবই সিমটোমেটিক অথবা যাদের মধ্যে খুব কমপ্লিকেশন দেখা দিচ্ছে।
আর যারা অত বেশি সিমটোমেটিক না, মাঝারি ধরনের ছিদ্র, ছোট ধরনের ছিদ্র, তাদেরকে আমরা ঔষধ দিয়ে অপেক্ষা করব একটু বড় হওয়া পর্যন্ত। এই সুযোগে কারো কারো ছিদ্র আরও ছোট হয়ে আসতে পারে, এমনকি পুরা বন্ধও হয়ে যেতে পারে। আর যারা অবশিষ্ট থেকে যাবে তাদেরকে আমরা তখন চিন্তা করব যে হ্যাঁ, এখন এটি অপারেশনের মাধ্যমে করব নাকি বিনা অপারেশনে যে বাটন বসানো যায়, ডিভাইস বসানো যায় সেটা করব। বাটন বা ডিভাইস সব ধরনের বিএসডিতে করা যায় না। ইনলেট এবং আউটলেট বিএসডিতে এটা করা যাবে না। এটা পেরিমেমব্রেনাস বিএসডিতে করা যায় এবং মাস্কুলার বিএসডিতে করা যায়। তো যখন আমার বন্ধ করার জন্য আমি ডিসিশন নিব, তখন আমি চিন্তা করব যে এটা যদি বাটন বা ডিভাইসের মাধ্যমে হয় তাহলে এটা বেস্ট, কারণ এটা একদিনেই বাচ্চা ভালো হয়ে বাসায় চলে যায়। আমরা মাত্র একদিন আমাদের পেশেন্টকে ভর্তি রাখি, একটা রাত, পরের দিনে আমরা ছেড়ে দিই। এবং এটার জন্য কোনো জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার প্রয়োজন পড়ে না, ঘুম পাড়িয়ে করা হয়। সুতরাং এই পদ্ধতিটি হলো অপারেশনের থেকে ভালো, বাচ্চার বুক কাটতে হয় না এবং বাচ্চাকে অনেক দিন হাসপাতালে ভর্তিও থাকতে হয় না, এবং অপারেশন পরবর্তী যে জটিলতা সমূহ সেটাও এখানে তেমন একটা নাই বললেই চলে। তো তাহলে আমরা আজকে জেনে নিলাম যে কোন কোন ভিএসডি রোগীকে আমি কিভাবে চিকিৎসা করব, কাকে মেডিসিনের মাধ্যমে কিছুদিন দেখতে পারবো, কার সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কে সম্পূর্ণ ভালো না হলেও কিছুটা অন্তত ভালো হবে, পরবর্তীতে আমরা সার্জারি অথবা ডিভাইসের মাধ্যমে চিকিৎসা করব। আর এখন যে সমস্ত বাচ্চা আনট্রিটেড থেকে যাবে, হয়তো দেরিতে রিপোর্ট করলো, আসে নাই কোনো দিনও আমাদের কাছে, অথবা এমনও অনেক আছে যে বড় হয়ে গেছে, তাদের বয়স 20 বছরের উপরে, 30 বছরের উপরে, অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ হিসাবে আসে, তাদেরও কিন্তু অনেকেরই যদি ছোট ধরনের ছিদ্র হয়ে থাকে ওই সময়ও আসলেও কোনো সমস্যা নেই, চিকিৎসা করা যায়। কিন্তু যাদের বড় ছিদ্র তারা যদি এত দেরিতে আসে, তখন দেখা যায় তাদের অনেকের মধ্যেই আইজেনমেঙ্গার চেঞ্জ হয়ে গেছে, তখন আর তাদেরকে চিকিৎসা করলে উল্টো তাদের আরও ক্ষতি হয়। দেখা যায় যে আমরা যদি তখন তাদেরকে চিকিৎসা করি, ছিদ্রটি বন্ধ করে দেই, তাহলে তাদের হার্ট ফেলিওর দেখা দেয়, পেটে পানি চলে আসে এবং তার উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। সুতরাং যে কোনো ভিএসডি রোগীর কী চিকিৎসা করা দরকার, এটি রোগী ভেদে এক একজনের এক এক রকম। একজনের বাচ্চার ভিএসডির ছিদ্র একরকম চিকিৎসা করা হয়েছে বলে ওর মতো আরেকজনের করা হবে এটা কিন্তু না। প্রত্যেকটা রোগীরই বৈশিষ্ট্য আলাদা, প্রত্যেকটা রোগীরই চিকিৎসা আলাদা, প্রত্যেকটা রোগীকে তার নিজস্ব রোগ এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া, তার কি কি বৈশিষ্ট্য সেই হিসাবে তাকে দেখতে হবে এবং তার জন্য আলাদা পরিকল্পনা তৈরি করতে হবে। এবং এই পরিকল্পনা তৈরির দায়িত্ব হচ্ছে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের। তিনিই ঠিক করবেন কোন রোগী কোন ধরনের চিকিৎসা পাবে। তিনি যদি কোনো রোগীকে মনে করেন সার্জনের কাছে রেফার করবেন, তাহলে রেফার করবেন, সার্জন সেই রোগীটিকে অপারেশন করে দিবেন এবং অপারেশন পরবর্তী ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডটা সার্জনই ফলো আপ করবেন। পরবর্তীতে এই রোগীটি আবার পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কাছে চলে আসবে। পরবর্তী তার হয়তো 5 ইয়ার্স বা যত সময়ই হোক তার ফলো আপ লাগে, সেই ফলো আপটিও কিন্তু পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টকেই করতে হবে। তার কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না, কোনো হার্ট ব্লক ডেভেলপ করছে কি না, যে কোনো ধরনের কমপ্লিকেশন হলেই তিনি সেটা চিকিৎসা দিবেন। এমনকি কোনো কোনো পেশেন্টের অনেক সময় আবার সার্জারি করার প্রয়োজন হতে পারে, সেইটিও তিনি নির্ধারণ করবেন এবং আবার তাকে সার্জনের কাছে প্রয়োজন হলে রেফার করবেন। এবং ভিএসডি রোগীরা একবার যখন ভালো হয়ে যায়, তখন পুরো ভালো হয়ে গেলে তারা কিন্তু নর্মাল মানুষের মতোই তার জীবন ধারণ করবে, তাদের কোনো নিয়মকানুন মেনে চলতে হবে না। ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে সার্জারির পরে ম্যাক্সিমাম 3 মাস হয়তো কিছু ওষুধ খেতে হয়, পানি কম খেতে হয়, একটু রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হয়, আর ডিভাইস করার পরে 3 মাস অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেতে হয়। এরপরে আর তেমন কোনো লিমিটেশনস থাকে না, স্বাভাবিক জীবনযাপন করা যায়। আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আরও কোনো বিষয়ে আমরা কথা বলবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।